আমাদের যে ট্যাক্সের যে হেডস অফ ইনকাম আছে, ট্যাক্সের 5টা হেড হয়, ট্যাক্সের 5টা হেড আছে। ট্যাক্সের যে 5টা হেড আছে, এতদিন আমরা ট্যাক্সের কোনো হেড নিয়ে অঙ্ক করেইনি, মানে কোনো চ্যাপ্টার শিখেইনি হেডের। জাস্ট আমরা থিওরি পড়েছি, হেডের কোনো চ্যাপ্টার শিখেইনি, মানে অঙ্ক যে আসে সেই হেডের কিছু শিখেইনি। আমাদের 5টা হেড আছে, ঠিক আছে? তো 5টা হেডের মধ্যে প্রথম হেডের নামই হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। যে 5টা হেডের নাম বলে দিই। প্রথম হেড হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, তারপর হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপর 3 নম্বর হেড আছে পিজিইপি, প্রফিট গেইন বিজনেস এন্ড প্রফেশন। যে 4 নম্বর হেড হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এটাও 5 নম্বর হেড হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো 5টা হেডের মধ্যে আমরা প্রথম হেডটা নিয়ে আজকে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট টপিক এটা, ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আয়কর আইন, ভারতীয় আয়কর আইনের কত নম্বর ধারায় এটার উল্লেখ আছে আমাকে জানতে হবে। পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়, এমসিকিউ দেয়। ইনকাম ফ্রম স্যালারি ভারতীয় আয়কর আইনের কত নম্বর ধারায় উল্লেখ আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় উল্লেখ আছে দেখতে পাচ্ছিস কি লেখা আছে? সেকশন 15 থেকে 17। তোমার আমাকে মুখস্থ রাখতে হবে। কি বললাম? মুখস্থ রাখতে হবে। ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় উল্লেখ আছে? 15 থেকে 17। মাথায় রাখবি তো, 15 থেকে 17 নম্বর ধারায় ইনকাম ফ্রম স্যালারির উল্লেখ আছে, ঠিক আছে? তো স্যালারি তো নাম শুনেছিস তো। স্যালারি সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে, স্যালারি জিনিসটা কি। স্যালারি সম্পর্কে কিছুটা আইডিয়া আছে কি? আমার কথাটা মন দিয়ে শোন। হয়তো নাম শুনেই স্যালারি, সব জিনিস দেখে মনে হচ্ছে স্যালারি, কিন্তু সব আবার স্যালারিও নয়। কিছু জিনিস দেখে মনে হচ্ছে স্যালারি, কিন্তু স্যালারি নয়। তো সেটাই বুঝতে হবে কোন জিনিসটাকে স্যালারি বলা হয়, কাকে স্যালারি বলে। দেখ, স্যালারি মানে কি? ধর আজকে আমি একটা কোম্পানিতে চাকরি করছি, স্যালারির গল্পটা বলি। আজকে আমি একটা কোম্পানি চাকরি করছি, আমার মাইনাটা কে দেবে বল? আমি যে একটা কোম্পানি চাকরি করছি, তা আমার মাইনাটা কে দেবে মাসের শেষে? কোম্পানির মালিক। কোম্পানি বা কোম্পানির মালিক একই তো ব্যাপার, যে কোম্পানি সেই তো কোম্পানির মালিক, কোম্পানি দেবে। তার বদলে আমাকে কি করতে হবে? আমার থেকে পুরো কাজটা নেবে, তার বদলে ও আমাকে পেমেন্ট করবে। তার মানে এখানে কার কার মধ্যে সম্পর্ক তৈরি হলো? আমাকে বল, এখানে কার কার মধ্যে সম্পর্ক তৈরি হলো? মালিক আর কর্মচারী, মানে এমপ্লয়ার আর এমপ্লয়ি রিলেশনশিপ তৈরি হবে। মানে স্যালারি তখনই বলবো যদি মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হয়, না হলে স্যালারি নয়, ঠিক আছে? স্যালারি হওয়ার প্রথম পয়েন্টটা কি? স্যালারি হতে গেলে এমপ্লয়ার আর এমপ্লয়ের মধ্যে রিলেশন হতে হবে, ঠিক আছে? যদি যেখানে এমপ্লয়ার আর এমপ্লয়ের মধ্যে রিলেশন নেই, তাকে স্যালারি বলে। মানে এরকম উদাহরণ হয়? অবশ্যই হয়। আমি আসছি, এক্সেপশনে আসবো, অনেক এক্সেপশন আছে, ঠিক আছে? তো অনেক ব্যতিক্রম পাবি। এমপ্লয়ার আর এমপ্লয়ের মধ্যে স্যালারি পাচ্ছে। আমি একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়। যেমন আমরা দেখেছি এমপি, নাম শুনেছিস তো? এমপি, আরে ভোটে যেতে, লোকসভা ভোটে যেতে তাদের এমপি বলে, ঠিক আছে? মেম্বার অফ পার্লামেন্ট। আর একটা আছে এমএলএ, এই যা বিধানসভা ভোটে যেতে, ঠিক আছে? এমএলএ ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে? বিধানসভায় যারা যেতে তাদের বলে এমএলএ, আর লোকসভায় যারা যেতে তাদের বলে এমপি। এরা যদি স্যালারি পায়, এটাকে ইনকাম ফ্রম স্যালারি বলে না। স্যালারি তো পাচ্ছে, কিন্তু ইনকাম ফ্রম স্যালারি বলে না। তাহলে স্যালারি হতে গেলে কখন? স্যালারি হওয়ার নিয়মটা কি? মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক থাকতে হবে। যে এমপি, ওর মালিককে। যে এমএলএ, ওর মালিককে। বল আমাকে, মালিকটাকে বলতে পারবি? এমপি এমএলএ কি এমন কোনো নিয়ম আছে যে সকালে রোজ 10টায় অফিস যেতে হবে, বিকাল 5টায় আসবে? কোনো নিয়ম নেই তো, এদের মালিক নেই। তো স্যালারি পেলেই যে মালিক আর কর্মচারী সম্পর্ক হবে এমন কোনো কথা নেই। অনেক উদাহরণ আসবে, আস্তে আস্তে আসবে, ঠিক আছে? অনেক আস্তে আস্তে আসবে। যেমন ধর সাপোজ একটা কিছু উদাহরণ দিই, পড়তেই বলছি। রতন টাটা, নাম তো শুনেছিস, টাটা কোম্পানির ডিরেক্টর। ও টাটা কোম্পানিতে টাকা পায়, ওটাকে স্যালারি বলে না। কেন? ও তো কোম্পানির ডিরেক্টর, ও সমস্ত অ্যাডভাইস দেবে, ও রোজ অফিসেই আসবে না। তো স্যালারি হতে গেলে মালিক আর কর্মচারীর রিলেশন হতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারলি কখনো শর্ট কোশ্চেন আসতে পারে। স্যালারি হতে গেলে কি হতে হবে? মালিক আর কর্মচারী, মানে এমপ্লয়ার আর এমপ্লয়ি রিলেশন থাকলেই তখন তাকে স্যালারি বলে। দেখ, এবার দেখ, তোকে বোঝাচ্ছি, জিনিসটা বোঝাচ্ছি, মন দিয়ে শুনবি এটা। এমপ্লয়ার, মালিক সে আমি যে কোনো কোম্পানিও ধরতে পারি, কোম্পানি হলো মালিক। এমপ্লয়ার মানে মালিক, বুঝতে পারছিস তো? এটা মালিক। আর এমপ্লয়ি মানে কর্মচারী। মালিককে আমি কি বলি জানি? মাস্টার বলেছি, মাস্টার, ঠিক আছে? মাস্টার। আর এমপ্লয়িকে সার্ভেন্ট। আজকে আমি একটা কোম্পানি চাকরি করলাম, আমি যদি কোনো কোম্পানি চাকরি করি, আমি সেই কোম্পানির চাকর। যেই কোম্পানি চাকরি করতে সেই কোম্পানির চাকর। তাহলে কোম্পানিটা হচ্ছে মালিক, মানে কোম্পানিটা হচ্ছে মাস্টার, আর কোম্পানির যে কর্মচারী মানে এমপ্লয়ি, সে হচ্ছে সার্ভেন্ট। বুঝতে পারছিস তো? এমপ্লয়ার এমপ্লয়িকে ডিরেকশন দেবে। কি বললাম? এমপ্লয়ার
মানে মালিক কর্মচারীকে বলে তুই এইভাবে কাজ করো, এটাই হয় চাকরিতে, এটাই হয়। মালিক বলে দেয়, তোমাকে ইনস্ট্রাকশন দেবে কাজ করো, কর্মচারী সেই অনুযায়ী কাজ করবে। আমার কথাটা বুঝতে পারলি? মালিক ইনস্ট্রাকশন দেবে, কর্মচারী সেই অনুযায়ী কাজ করবে, এটাই হয় বেসিক ফ্যাক্ট। ভালো করে বোঝার চেষ্টা কর, এদিক টাকা বোর্ডের দিকে দেখা, খাতার দিকে দেখাতে হবে না। এমপ্লয়ার এমপ্লয়িকে ডিরেকশন দেবে, এমপ্লয়ি সেই অনুযায়ী কাজ করবে, ঠিক আছে তো? তার মানে এমপ্লয়ারকে বলবো মাস্টার আর এমপ্লয়িকে বলবো সার্ভেন্ট, বুঝতে পারছিস? আচ্ছা, তো এমপ্লয়ার এমপ্লয়িকে ডিরেকশন দিল, অর্থাৎ ও সেই অনুযায়ী কাজ করলো, তাহলে এমপ্লয়ার কি পেলো? এমপ্লয়ার সার্ভিস পেয়েছে। কার থেকে? এমপ্লয়ি থেকে। এই যে এমপ্লয়ার এমপ্লয়ি থেকে সার্ভিস পেয়েছে, তার বদলে এমপ্লয়ার যেহেতু সার্ভিস পেলো, তাহলে এমপ্লয়িকে তো কিছু দিতে হবে, যে কিছু দিতে হবে। আমরা লতে পড়েছি কনসিডারেশন, প্রতিদান, নাম শুনিস? প্রতিদান পড়েছিলাম। তা আমি কাউকে দিয়ে কাজ করালাম, তার প্রতিদান থেকে কিছু দিতে হবে তো। আমি ধর মালিক, তুই কর্মচারী, আমি কোনো কাজ, আমার কোনো কাজ তোকে দিয়ে করিয়ে নিলাম, তার বদলে তোকে পেমেন্ট করতে হবে তো। এই যে পেমেন্ট করবো এটাকেই বলে স্যালারি। তাহলে বলছি যে টাকাটা দেবো এটাকেই বলে স্যালারি। তার মানে স্যালারিটা বুঝতে পারলি? দেখ, এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে রিলেশন রইল, এটাকে স্যালারি বলে। তার মানে এই যে স্যালারি কনসেপ্টটা কার দিক থেকে দেখলাম বলতে পারি? এটা কি মালিকের দিক থেকে দেখলাম নাকি কর্মচারীর দিক থেকে দেখলাম? কর্মচারীর দিক থেকে স্যালারি হচ্ছে, কিন্তু মালিকের দিক থেকে, কর্মচারীর দিক থেকে এটা ইনকাম। আজকে আমি কোনো কোম্পানিতে চাকরি করছি, আমি স্যালারি কনসেপ্ট বললাম, মানে আমার ইনকাম, কিন্তু মালিকের কি? এটা এক্সপেন্স, মালিকের দিক থেকে খরচ। তার মানে এটা কর্মচারীর দিক থেকে যদি দেখি সেটা ইনকাম ফ্রম স্যালারিতে যাবে। কর্মচারীর দিক থেকে দেখলে, যদি আমি মালিকের দিক থেকে দেখি তখন এটা কোথায় যাবে? আমি বলে দিচ্ছি, পিজিবিপি, প্রফিট গেন বিজনেস প্রফিট, বিজনেসে যাবে। কেন? মালিকের তো বিজনেস, এটা তো মালিকের বিজনেস, তাই বিজনেস খাতে যাবে। আর কর্মচারীর কি? ইনকাম, তো এটা স্যালারি দেবে। বুঝতে পারলি? প্রথম কনসেপ্টটা বুঝতে পারলি? এই যে ডায়াগ্রামটা মাথার মধ্যে ঢুকেছে, মানে স্যালারি কনসেপ্টটা বুঝতে পারলি? এটাই হচ্ছে স্যালারি কনসেপ্ট। স্যালারি কনসেপ্টটাকে মাথার মধ্যে রাখতে হবে। এটা লিখেছি পরে, এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ, যেই কথাগুলো বললাম সেটাই লেখা আছে। বলে যে ইনকাম ইজ ট্যাক্সেবল আন ইউ/এইচ, মানে আন্ডার দ্য হেড। বলছে ইনকামটা ট্যাক্সেবল হবে, স্যালারিতে ট্যাক্সেবল হবে। কখন ট্যাক্সেবল হবে? অনলি ইফ দেয়ার ইজ রিলেশনশিপ অফ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি বিটুইন দ্য পেয়ার অ্যান্ড পেই। মানে মোট কথা বলেছে এমপ্লয়ার এমপ্লয়ি, মানে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক থাকলেই ইনকাম ফ্রম স্যালারিতে যাবে, আদারওয়াইজ যাবে না। এটা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে তো? তা বলছে দ্য রিলেশনশিপ অফ এমপ্লয়ার এমপ্লয়ি ইজ দ্যাট মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। কিছুক্ষণ আগে বললাম এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপটাকেই বলে মাস্টার অ্যান্ড সার্ভেন্টের রিলেশনশিপ। বাড়িতে কাজের লোক আছে, অনেক বাড়িতে কাজের লোক থাকে, তো মানে বাড়ির যে মালিক যা বলবে সার্ভেন্ট তো সেই অনুযায়ী কাজ করবে, তাই তো? ওকে বললো কাজ করলো, তার বদলে মাসের শেষে ও টাকা নেবে, এটাই তো। তারপরে এমপ্লয়ার ইজ দ্য মাস্টার হু গিভস ডিরেকশন হু কন্ট্রোল দ্য পারফরমেন্স অফ হিজ এমপ্লয়ি, যেটা কিছুক্ষণ আগে বললাম, এমপ্লয়ার সমস্ত ডিরেকশন দেবে, এমপ্লয়ি সেই অনুযায়ী কাজ করবে। এমপ্লয়ি ইজ দ্য পার্সন হু ফলো দ্য ইনস্ট্রাকশন অফ হিজ মাস্টার। কনসেপ্টটা বোঝা গেল তো? মানে বুঝতে পারলি তো স্যালারি জিনিসটা কি? এইবার এক্সেপশনে আসি, একটা এক্সেপশন বলি, তারপর বাকি আস্তে আস্তে এক্সেপশন বলবো। একটা এক্সেপশন বলছি, আমরা যে ধর এইচএস পড়ছি, আমাদের একটা বোর্ড আছে জানিস তো? তোরা যেমন মাধ্যমিক পড়েছি, সেকেন্ডারি বোর্ড ছিল একটা, উচ্চ মাধ্যমিক বোর্ডের নামও আছে, যা কি লিখেছি? WBCHSC, ঠিক আছে? এটা হচ্ছে তোদের উচ্চ মাধ্যমিক বোর্ডের নাম, ঠিক আছে তো? এবার উচ্চ মাধ্যমিক বোর্ডের নাম, এবার তার স্কুল, তোরা বিভিন্ন মানুষ বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন স্কুলে পড়িস, ঠিক আছে তো? তো স্কুলে যে সমস্ত টিচার থাকে বা ম্যাডামরা থাকে, ঠিক আছে তো? স্কুলে যে সমস্ত টিচার বা ম্যাডামরা থাকে, ওরা কি পড়ায়? স্কুলের টিচার বা ম্যাডামরা পড়ায়, তো ওদের মাইনাটা কে দেয়? তো বলবি গভর্নমেন্ট। আমি একটু ওটা থেকে একটু বেরিয়ে যাচ্ছি, গভর্নমেন্ট থেকে মাথা থেকে বের করে দেয়। আমি বলবো স্কুলে যে টিচার বা ম্যাডামরা পড়ায় মাইনা দেয়, স্কুল মাইনা দেয়, স্কুল মাইনা দেয়। তার মানে ওই টিচার বা ওই টিচার বা ম্যাডামদের এমপ্লয়ারকে স্কুল এমপ্লয়ার। তার মানে কি স্কুল যা ডিরেকশন দেবে টিচার বা ম্যাডামকে সেই কথা শুনতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তার মানে স্কুল হচ্ছে এমপ্লয়ার, টিচার বা ম্যাডাম যাই বলিস, ঠিক আছে তো, সে হচ্ছে এমপ্লয়ি। তার মানে কি ও যা ইনস্ট্রাকশন দেবে স্কুল টিচার বা ম্যাডামকে সেই কথাটা পুরো অক্ষর অক্ষরে পালন করতে হবে, ঠিক আছে? কেন? রোজ ধর স্কুল হবে 11টা থেকে 5টা বা 4টে অবধি স্কুল হয়, এরকম আসতে হবে, যা যা বলবে সব স্কুলের সমস্ত কথা শুনতেও বাধ্য, তাই তো? তো স্কুলের কাজ করছে, তাই না? তো এটা কোথায় যাবে? ইনকাম ও স্যালারি। কেন স্যালারিতে যাবে? এখানে এমপ্লয়ার আর এমপ্লয়ের মধ্যে রিলেশন আছে, এমপ্লয়ারকে স্কুল, এমপ্লয়িকে টিচার, সম্পর্ক আছে, অবশ্যই যাবে ইনকাম ও স্যালারি, হ্যাঁ কি না? এইবার প্রশ্ন, তোরা ধর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দিবি, তো নিশ্চয়ই তোদের যে খাতাটা হবে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিবি, খাতাটা কে দেখবে? ফাইনাল পরীক্ষা এইচএস বোর্ড দেখবে, বোর্ড দেখবে, কিন্তু তোর স্কুলের টিচার ওই খাতা দেখবে না। তোর স্কুলের টিচার খাতা দেখবে কোন স্কুলের? অন্য স্কুলের খাতা দেখবে,
তো অন্য স্কুলের কি ও কি এমপ্লয়ি? আমার কথা মাথায় শোন, ধর তোরা স্কুলে পড়ছিস, কে কেন্দ্রতে পড়ছিস, ঠিক আছে? তো সাপোজ ধর বাঁকুড়ার কোনো একটা স্কুলের খাতা এসছে, তো তোর স্কুলের টিচার কেন দেখবে ওর খাতা? বুঝতে হবে তো কেন দেখবে ওর খাতাটা? তোর স্কুল মানে কে কিন্তু যা বলবে শুনতে বাধ্য। তো কে কিন্তু তো খাতা দেখছে না, তো বাইরের স্কুলের খাতা দেখছে। কথাটা বুঝতে পারছিস? গল্পটা বুঝতে পারছিস? কে কিন্তু খাতা দেখছে না, বাইরের স্কুলের খাতা দেখছে, ঠিক আছে? তো এক্ষেত্রে তো বাইরের স্কুলের খাতা দেখছে, ও তো টাকা পাবে, কিন্তু এই টাকাটা কে দেবে? বাঁকুড়ার কোনো স্কুল দেবে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেবে, এইচএস বোর্ড দেবে। এইচএস বোর্ড ওকে টাকা দেবে, বলে তুমি খাতা দেখে দিয়েছো, চলো তোমার টাকা নিয়ে নাও, তোমার টাকা নিয়ে নাও। কিন্তু ভালো করে শোন, ওই যে স্কুলের যে টিচার, তোদের স্কুলের যে টিচার, সেই টিচারের সঙ্গে কি এই বোর্ড কি মালিক? টিচারের কি মালিক? বুঝতে পারছিস? টিচারের কি মালিক? না, মালিক না। মালিক আর কর্মচারী রিলেশন নেই। মালিক কর্মচারী রিলেশন হলে রোজ অফিস যেতে হবে, যাতায়াত করতে হবে, এটা মালিক কর্মচারী রিলেশন। মালিক কর্মচারী কোনো রিলেশন নেই, ঠিক আছে? তো তার মানে এটা কি স্যালারিতে আসা উচিত না? এটা কোথায় যাবে? IFOS, ইনকাম অফ আদার সোর্স। আপনি বুঝতে পারি তো? মালিক আর কর্মচারী রিলেশন যদি থাকে তখনই যাবে স্যালারিতে, আর যদি মালিক আর কর্মচারী রিলেশন না থাকে তখন চলে যাবে আদার সোর্সে। এটাই হয় জেনারেলি, এটাই হয়। তোদের স্কুলে দেখবি টিচাররা খাতা দেখে, দেখবি অনেক টিচাররা কোশ্চেন সেট করে। যদি তোর স্কুলে ধর টেস্ট পরীক্ষা হচ্ছে, বা ধর কোনো ক্লাসের অ্যানুয়ালি পরীক্ষা হচ্ছে, বা প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে, বা হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে, এই কোশ্চেন যদি সেট করে, এর জন্য কিন্তু টিচাররা কোনো টাকা পায় না। কিন্তু বোর্ডের যখন কোশ্চেন সেট করবে, তো বোর্ডের কোশ্চেন সেট করার কে দায়িত্ব থাকে? বোর্ডের কোশ্চেন সেট করলে তার জন্য টাকা পাবে। টাকাটা কে দেবে? স্কুল দেবে না, বোর্ড দেবে। তো বোর্ডের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, এমপ্লয়ি কোনো রিলেশন নেই, কিন্তু স্যালারি হিসেবে পাচ্ছে। তা এটাকে কি বলা হয়? এটাকেই তোর বলা হয় হচ্ছে ইনকাম অফ আদার সোর্স। তার মানে এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে রিলেশন থাকলে স্যালারি, আর এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে রিলেশন না থাকলে আদার সোর্স। জিনিসটা কিছুটা মাথায় ঢুকে যেত। শুধু ভাবিস না যে শুধু কোশ্চেন সেট করার জন্য টাকা পায়। দেখবি অনেক টিচার গার্ড দেওয়ার জন্য টাকা পায়, ঠিক আছে? এদেরকে বলে ইনভিজিলেটর, ঠিক আছে? গার্ড দেয়, হ্যাঁ। তোরা পরীক্ষা দিচ্ছিস, মানে তোরা চিটিং করতে, মানে ওরা কেন গার্ড দেয়? যাতে চিটিং করতে না পারিস, বুঝতে পারি তো? তো বোঝা গেল কিছুটা কনসেপ্টটা, বুঝতে পারছিস তো? আচ্ছা, যেটা বললাম, প্রথম যে পয়েন্টটা বললাম, এমপ্লয়ার আর এমপ্লয়ি রিলেশনশিপ থাকতে হবে, তাহলেই ইনকাম অফ স্যালারিতে আসবে, ঠিক আছে? তো এই এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ যখন বললাম, সেখানে একটা পয়েন্ট চলে আসে। সেই পয়েন্ট মানে একটা কনসেপ্টটা মাথায় রাখতে হবে। সেটা কি? কন্ট্রাক্ট অফ সার্ভিস আর কন্ট্রাক্ট ফর সার্ভিস লাইনের মানে কি? মানে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। কখনো শর্ট কোশ্চেন চলে আসে। কি বললাম? একটা কন্ট্রাক্ট অফ সার্ভিস আর একটা বললাম কন্ট্রাক্ট ফর সার্ভিস, ঠিক আছে? তো আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। কি লেখা আছে, লেখা পরে পড়ছি, আগে উদাহরণ পড়ছি। আগে উদাহরণটা পড়ছি। ধর মিস্টার এ একজন এমপ্লয়ি, মানে মিস্টার এ একটা কোম্পানিতে চাকরি করছে, জব করছে। তো ধর মিস্টার এ জব করছে, ধর একটা কোম্পানির নাম লিখিয়ে দেখ, হইচই লিমিটেড, ঠিক আছে? তো হইচই লিমিটেডে জব করছে। তার মানে কি? মিস্টার এ জব করছে কোথায়? হইচই লিমিটেড। তার মিস্টার এ হচ্ছে এমপ্লয়ি আর হইচই লিমিটেড হচ্ছে এমপ্লয়ার। ওকে প্রতি মাসে কন্ট্রাক্ট হয়েছিল। কি কন্ট্রাক্ট হয়েছিল? প্রতি মাসে ওকে 30,000 করে স্যালারি দেবে, এবং ওকে প্রতিদিন, মানে যেমন ধর একদিন ছুটি থাকে অফিস, একদিন বা দুদিন, ধর শনি রবি ছুটি আছে, সোম থেকে শুক্র ওকে 10 ঘন্টা করে অফিসে আসতে হবে, মানে কাজ করতে হবে, ঠিক আছে? তো তার মানে এই যে সম্পর্ক, এখানে কার মধ্যে সম্পর্ক আছে? এমপ্লয়ার আর এমপ্লয়ির মধ্যে রিলেশন আছে। এটাকে বলে কন্ট্রাক্ট অফ সার্ভিস। কি বলে? এটাকে বলে কন্ট্রাক্ট অফ সার্ভিস। এটা কোথায় চলে যাবে? ইনকাম ফ্রম স্যালারিতে চলে যাবে। এইবার কন্ট্রাক্ট ফর সার্ভিস, এটা মানে কি? এটার মানেটা শোন। এটার মানেটা ওই একই কথা। মিস্টার এ ও কেমন করবে? হইচই লিমিটেড নাম তো শুনি, যেটা ওয়েব সিরিজের একটা কোম্পানি, ঠিক আছে? তো এরকম কিছু মিস্টার এ ধর ফিল্ম তৈরি করে। মিস্টার এ ফিল্ম করে, ঠিক আছে? তো ও শুধু একটা ওয়েব সিরিজ কোম্পানির সঙ্গেই যুক্ত নয়, ও অনেকগুলো ওয়েব সিরিজ কোম্পানির সঙ্গে যুক্ত। দেখি তোমরা যে ওয়েব সিরিজগুলো দেখি, বা ধর সিনেমা হলেও কেউ তো নিশ্চয়ই একটাই সিনেমা করে না, একসঙ্গে যারা কাজ করে অনেকগুলো কাজই নেয়। তো ধর মিস্টার এ ও হইচই কোম্পানির সঙ্গে একটা কন্ট্যাক্ট করেছে, কি বললাম? তারপর অ্যামাজন প্রাইমের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, নেটফ্লিক্সের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, G5 সবার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। ও পার ফিল্ম বেসিসে কাজ করছে। এখানে কিন্তু এমপ্লয়ার এমপ্লয়ের মধ্যে রিলেশন নেই। তুই যদি এখানে এমপ্লয়ার খুঁজ দিয়ে, সবাই তো এমপ্লয়ার, ঠিক আছে? ও এমপ্লয়ি। এখানে এমপ্লয়ের মধ্যে রিলেশন নেই, ঠিক আছে? এখানে এমপ্লয়ের মধ্যে রিলেশন নেই। তাই এটাকে বলা হচ্ছে, এইটাই হচ্ছে কন্ট্রাক্ট ফর সার্ভিস, ঠিক আছে? যেটা কোথায় চলে যাবে? যেটা চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে, যেটা আমি বারবার বলছিলাম। তো এখানে যদি দেখিস ভালো করে পর, কন্ট্রাক্ট অফ সার্ভিস কি লেখা আছে দেখ। লেখা আছে কন্ট্রাক্ট অফ সার্ভিস স্যালারি, আর কন্ট্রাক্ট ফর সার্ভিস
IFOS মানে ইনকাম ফ্রম আদার সোর্স। বলেছে ফর এমপ্লয়ার রিলেশনশিপ দেয়ার মাস্ট বি কন্ট্যাক্ট অফ সার্ভিস, যেখানেই এমপ্লয়ার রিলেশন থাকবে তাকে বলে কন্ট্যাক্ট অফ সার্ভিস। বলছে ইন কেস অফ কন্ট্যাক্ট অফ সার্ভিস দ্য এমপ্লয়ি ইজ বাউন্ড টু ওয়ার্ক ফর হিজ এমপ্লয়ার, মানে কন্ট্রাক্ট অফ সার্ভিস, অফ মাথায় দিবে অফ, কন্ট্রাক্ট অফ সার্ভিসে এমপ্লয়ের কথা শুনতে বাধ্য। এই যে মিস্টার এ হইচই কোম্পানির কথা শুনতে বাধ্য, ঠিক আছে তো, যেখানে কিনা কন্ট্রাক্ট ফর সার্ভিস আ পারসন অফার হিজ সার্ভিসেস টু এনি ওয়ান হু ইজ উইলিং টু পে হিজ চার্জেস, মানে একজন পার্সন মিস্টার এ ও যে কোনো ওয়েব সিরিজ কোম্পানির সঙ্গে কাজ করতে রাজি, তার বদলে সেই ওয়েব সিরিজ কোম্পানিগুলোকে কাজ দেবে, ও কাজ করবে, তার বদলে একটা কনসিডারেশন পাবে, মানে টাকা পয়সা পাবে, ঠিক আছে তো। কিন্তু ও কিন্তু যেমন আগেরটা যেমন কি ও হইচই কোম্পানির কথা শুনতে বাধ্য, এখানে কিন্তু কারোর কথা সেইভাবে শুনতে বাধ্য নেই, সবার কথাই ওকে শুনতে হবে, ঠিক আছে তো। তো এই হচ্ছে কন্ট্রাক্ট অফ সার্ভিস আর কন্ট্রাক্ট ফর সার্ভিস, ঠিক আছে তো। এটা একটু টুকে নে। আচ্ছা দেখ এবার কি বলেছে, ইনস্ট্যান্সেস হোয়ার এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপ এক্সিস্ট অর ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, মানে কোথায় কোথায় এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ আছে সেটা বলেছে, আর কোথায় কোথায় নেই সেটা বলেছে, ঠিক আছে। বলছে এমপি অর এমএলএ, কিছুক্ষণ আগেই বললাম এমপির ফুল ফর্ম আর এমএলএ এর ফুল ফর্ম, ঠিক আছে, এরা কিন্তু সব ইলেক্টেড ক্যান্ডিডেট, ভোটে যেতে এরা, ঠিক আছে, এরা হচ্ছে ভোটে যেতে। বলছে এমপি আর এমএলএ আর নট এমপ্লয়ি অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, মানে এরা হচ্ছে সরকারের কোনো এমপ্লয়ি নয়, এমপি আর এমএলএ সরকারের কোনো এমপ্লয়ি নয়, ঠিক আছে তো। তো এটা বলেছে, তাই এটা তোর স্যালারিতে আসবে না, স্যালারিতে না গিয়ে কোথায় যাবে, ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে, ঠিক আছে। বলছে এরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মানে বুঝতে পারছিস, সেটা ভোটে যেতে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড নট দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা মাথায় রাখতে হবে, এমপি আর এমএলএ সরকারি কর্মচারী নয়, ঠিক আছে। তাই এদের যে স্যালারিটা পাবে সেটা কখনোই স্যালারিতে আসবে না, না গিয়ে কোথায় চলে যাবে, ইনকাম ফ্রম আদার সোর্স। বলছে দেয়ার ফর এনি স্যালারি অ্যালাউন্সেস এক্সট্রা রিসিভ বাই দেম আর নট ট্যাক্সেবল আন্ডার দ্যাট স্যালারি, ঠিক আছে, কোথায় যাবে, ইনকাম ফ্রম আদার সোর্স হবে। 2 নম্বর বলছে স্যালারি রিসিভ বাই মিনিস্টার, ভালো করে শোন, আগেরটা কি ছিল, এমপি আর এমএলএ যদি স্যালারি পায়, সেটা কিন্তু স্যালারিতে না এসে কোথায় যাবে, আদার সোর্সে যাবে, ঠিক আছে, কারণ হচ্ছে এরা হচ্ছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। কিন্তু কোনো মিনিস্টার ইনক্লুডিং সিএম, চিফ মিনিস্টার যদি কোনো স্যালারি পায়, বা যে কোনো মিনিস্টার মানে ভারতবর্ষের যে কোনো মিনিস্টার যদি কোনো স্যালারি পায়, ঠিক আছে, সেটা ব্যাপারটা বুঝতে হবে, এটা নাহলে একটু কনফিউশন আছে, এটা দুটো কেস ল আছে, কনফিউশন আছে। কিন্তু এটা এখানে বললাম এমপি আর এমএলএরা যদি স্যালারি পায় সেটা স্যালারিতে আসবে না, কিন্তু মিনিস্টার যদি স্যালারি পায় স্যালারিতে আসবে, ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এমপি আর এমএলএ যদি স্যালারি পায়, দেখ মিনিস্টার কারা হয়, এমপি এমএলএ আগে প্রথমে ভোটে যেত, তারপর তুমি মিনিস্টার হবে। এমপি আর এমএলএ থেকে, এমপি থেকে মিনিস্টার হয়, আবার এমএলএ থেকেও মিনিস্টার হয়। এমপি মানে কোথায়, যারা লোকসভায় ভোটে যেত তারা এমপি হয়, তো এমপি থেকে মিনিস্টার, মানে পুরো সেন্ট্রালের ওরা মন্ত্রিসভা পায়, ঠিক আছে। আর বিধানসভায় যে ভোট হয় সেই ভোটে জিতলে বিধানসভা বা রাজ্যের মধ্যে মন্ত্রিত্ব পায়। তার মানে মোট কথা কি, এমপি আর এমএলএ তো হতেই হবে, নাহলে তুমি মন্ত্রিত্ব পাবে না। তো ভালো করে বুঝতে হবে, এমপি আর এমএলএ এরা এমপ্লয়ি নয়, তাই এরা যদি স্যালারি পায় এটা স্যালারিতে আসবে না। কিন্তু মিনিস্টার যদি স্যালারি পায় সেটা স্যালারিতে আসবে। বলি এরকম কারণ কেন, মিনিস্টার হতে গেলে তো তাকে হয় এমপি বা এমএলএ হতে হবে। কারণটা হচ্ছে মিনিস্টার হতে গেলে আমাদের যে ভারতীয় সংবিধান আছে, ভারতীয় সংবিধানের আইন অনুযায়ী হতে হয়। এই কারণের জন্য মিনিস্টাররা যদি কোনো স্যালারি পায় এটা স্যালারিতে আসবে। তাহলে সুতরাং তোর এত কিছু মাথায় না রাখলেও হবে, তোকে পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়, হেভি শর্ট কোশ্চেন দেয়, এটা তোকে বলতে পারে যে এমপি আর এমএলএরা যদি স্যালারি পায় সেটা কোন খাতে করযোগ্য, বলতে পারে এমপি এমএলএরা যদি স্যালারি পায় কোন খাতে করযোগ্য, তখন তোকে বলতে হবে আদার সোর্স। এবার বলতে পারে মিনিস্টার যদি স্যালারি পায় কোন খাতে করযোগ্য, তখন বলতে হবে স্যালারি। তোর মাথার মধ্যে রাখতে হবে কারণটা কি, কারণটা বলে দিলাম কারণটা কি। আচ্ছা তারপর কি বলেছে, পার্টনার্স আর নট এমপ্লয়ি অফ দ্য বিজনেস। বলেছে পার্টনার্স আর নট এমপ্লয়ি অফ দ্য বিজনেস মানে ফার্ম। আচ্ছা বলছি তোর পার্টনারশিপ বিজনেস শুনেছিস তো নাম, পার্টনারশিপে অনেকে পার্টনার 3-4 জন পার্টনার মিলে বিজনেস করতে পারে। তো পার্টনাররা মিলে যদি বিজনেস করে ওরা ওই বিজনেস থেকে ওরা স্যালারি পেতে পারে। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা কি করতে পারে, স্যালারি পেতে পারে। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, ঠিক আছে। তো পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনার স্যালারি পেতে পারে। এবার প্রশ্ন হলো পার্টনাররা যে স্যালারি পায় এটা কি স্যালারিতে আসবে, হ্যাঁ কি না, এরকম কোশ্চেন থাকে, একটা কোশ্চেন উঠে আসে।
কোশ্চেন উঠে আসে তার পার্টনারশিপ, ধর তিনজন এ বি সি তিনজন পার্টনার মিলে একটা বিজনেস শুরু করেছে। এবার আমি যদি আজকে একটা নতুন একটা বিজনেস শুরু করি, আমি নিজে আর অন্য কাউকে বিজনেসে নেবো না, সেক্ষেত্রে আমি কোনো স্যালারি পাবো না, কিন্তু পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা স্যালারি পেতে পারে, ঠিক আছে, যেটা কিনা পিজিইপিতে আসে, স্যালারিতে আসবে না। স্যালারি হতে গেলে কি হতে হবে, মালিক আর কর্মচারী সম্পর্ক হতে, এখানে মালিক আর কর্মচারীকে ধর তোরা তিনজন পার্টনার, তিনজন মিলে বিজনেস শুরু করিস, তিনজনেই তো মালিক, আর তুই স্যালারি পাচ্ছি মানে কর্মচারী। আরে তুই মালিক আবার তুই কর্মচারী, এটা তো হতে পারে না, এটাতে মাথায় রাখতে হবে। সুতরাং পার্টনারশিপ বিজনেস থেকে যদি তুমি স্যালারি পাও, সেটা কখনোই স্যালারিতে আসবে না, চলে যাবে পিজিইপিতে। তো এটাই লেখা আছে, এই পয়েন্টগুলো লেখা আছে, মানে বুঝতে হবে, এগুলো খুব আসে থিওরি, শর্ট কোশ্চেন আসে খুব, ঠিক আছে, এখান থেকে শর্ট কোশ্চেন খুব আসে। আর কি বলেছে, ডিরেক্টর সিটিং ফিস, ডিরেক্টররা কোম্পানির ডিরেক্টর, যেমন ধর রিলায়েন্সের ডিরেক্টর কারা আছে, তো ধর আম্বানি, তারপর তেমনি ধর টাটা কোম্পানির ডিরেক্টর আছে রতন টাটা, তো এরা ডিরেক্টর, এই ডিরেক্টররা যদি ফিস পায় এটা কখনোই স্যালারিতে যাবে না, এটা চলে যাবে আদার্স সোর্সে, ঠিক আছে। তো আর কি, রেমুনারেশন রিসিভ বাই জাজ ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড স্যালারি। জাজরা যদি কোনো স্যালারি পায় বা রেমুনারেশন পায়, এটা স্যালারিতে যাবে। কেন, দেখ জাজকে কারা নিয়োগ করে, জাজকে নিয়োগ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধানের দ্বারাই জাজ নিয়োগ হয়। তো ভারতীয় সংবিধান যাদেরকে নিয়োগ করবে সব স্যালারিতে যাবে। তো বুঝতে পারলি এত তোর পয়েন্টটা। আচ্ছা দেখ, লাস্ট পয়েন্টটা আজকে বলি, অ্যাক্রুয়াল অফ স্যালারি ইনকাম। অ্যাক্রুয়াল অফ স্যালারি ইনকাম মানে স্যালারি মানে বুঝি বেতন, বেতন যেখানে অ্যাক্রু হয়, আমরা ওই আগের চ্যাপ্টার করলাম না ইনসিডেন্স অফ ট্যাক্স, ওই টাইপের মতন, বেতন যেই স্থানে অ্যাক্রু হয় মানে উদ্ভূত হয়। কি বলেছে ভালো করে আগে উদাহরণটা দেখে নে, এই ডায়াগ্রামটা দেখে নে। দেখ, কোনো একজন এমপ্লয়ি চাকরি করছে ভারতবর্ষে, কি বললাম, কোনো একজন এমপ্লয়ি চাকরিটা করছে ভারতবর্ষে, বা এরকম হতে পারে চাকরি করছে ভারতবর্ষে কিন্তু পেমেন্টটা রিসিভ করছে ফরেন, এরকম হতে পারে। কিছু উদাহরণ মাথায় রাখ, ঠিক আছে, কিছু উদাহরণ মাথায় রাখ। ধর একজন এমপ্লয়ি সার্ভিস করছে ভারতবর্ষে, তার মানে স্যালারিটা অ্যাক্রু হয়েছে কোন দেশে। আমরা ইন্সিডেন্স অফ ট্যাক্স যদি করে থাকিস তাহলে এটা ভালো করে বলতে পারবি। কি করেছিলাম আমি বলেছিলাম, আমাদের নিয়ম কি ছিল ইন্সিডেন্স অফ ট্যাক্সে, বলেছিলাম যে দেখতে হবে রিসিপ্ট আর অ্যাক্রু। কোনো একজন এমপ্লয়ি চাকরি করছে ভারতবর্ষে, তার মানে স্যালারিটা অ্যাক্রু হয়েছে কোন দেশে, মানে আয়টা অর্জন হয়েছে কোন দেশে, আয়টা অর্জন হয়েছে ভারতে। হ্যাঁ, সেই আয়ের টাকাটা ও ভারতেও পেতে পারে, ভারতের বাইরেও পেতে পারে। এটাকে কি বলতো, ইন্ডিয়ান ইনকাম বলতো। আর ইন্ডিয়ান ইনকাম হলে সবার জন্যই ট্যাক্সেবল হতো, কি মনে পড়ছে তো। তো এখানে বলেছে সার্ভিসটা ইন্ডিয়ায় করছে, ঠিক আছে, সার্ভিসটা ইন্ডিয়ায় করছে, যদি পেমেন্টটা যদি ফরেনে পায়, পেমেন্টটা যদি ফরেনে পায় তাহলে ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। মাথায় ঢুকলো, চাকরি করছে ভারতবর্ষে, চাকরি করছে ভারত, আমি বলিনি কোথাকার রেসিডেন্ট, আমি বলিনি রেসিডেন্ট কোথাকার, বলছি চাকরি করছে ভারতবর্ষে কিন্তু টাকাটা পাচ্ছে ফরেনে, এটাকে ইন্ডিয়ান ইনকাম বলে। কেননা দুটোর মধ্যে একটা কাজ তো ভারতে হয়েইছে, টাকাটা পেয়েছে ভারতের বাইরে কিন্তু চাকরিটা করছে কোথায়, ভারতে, তো ইন্ডিয়ান ইনকাম, তাই ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। বা এরকম হতে পারে আমার দেশে কোনো মানুষ আছে, এখানে থাকতো পুরো, মানে ওর লাইফটা পুরো চাকরি এখানে করলো, কিন্তু ওর ইচ্ছা হলো চাকরি বাকরি শেষ করে ফরেনে সেটেল হয়ে যাবে, চাকরি করতে এই দেশে, তাহলে চাকরি করলে রিটায়ার হবে, রিটায়ারমেন্টের পর কি একটা পেনশন পায় না, পেনশন পায় তো, কিন্তু ও এখন কোন দেশে আছে, ফরেনে আছে, পেনশনটা পাবে ফরেনেই পাবে, টাকাটা টাকাটা কোন দেশে কি পাবে, ফরেনে পাবে। কিন্তু ও যখন চাকরি করতো কোন দেশে করতো, ভারতে, তার মানে ইনকামটা অ্যাক্রু কোথায়, ইনকামটা তো ভারতেই, তো এক্ষেত্রেও কিন্তু ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। তো এখানে লিখেছে স্যালারি ইজ ডিম টু অ্যাক্রু, মানে মনে করছে ভারতে অ্যাক্রু হয়েছে, মনে করছে অ্যাক্রু হয়েছে, অর অ্যারাইজ ইন ইন্ডিয়া, দার কোনো একজন পার্সন চাকরি করছে, সেই চাকরিটা মনে করা হচ্ছে ভারতে অ্যাক্রু হয়েছে বা ভারতে অ্যাক্রু হয়েছে, ঠিক আছে। ইফ সেম ইজ পেবেল ফর সার্ভিসেস রেন্ডার্ড ইন ইন্ডিয়া, এটাই তোকে বলে দিয়েছে। কিছু এক্সেপশন রুল আছে, বলছে স্যালারি পেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্যালারি পে করছে কাকে, সিটিজেন অফ ইন্ডিয়া, মানে বুঝতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার স্যালারি পেমেন্ট করছে কাকে, সিটিজেন অফ ইন্ডিয়া মানে ভারতীয় নাগরিককে, ঠিক আছে, ভারত সরকার ভারতীয় নাগরিককে স্যালারি পে করছে, ঠিক আছে, তার সার্ভিসের জন্য রেন্ডার্ড আউটসাইড ইন্ডিয়া, তার সার্ভিসটা কোথায় দিয়েছে, ফরেনে সার্ভিস দিয়েছে, ঠিক আছে। তো ইজ ডিম টু অ্যাক্রু অর অ্যারাইজ ইন ইন্ডিয়া, তো এই জিনিসটা মাথায় রাখবে, এটা হচ্ছে একটা এক্সেপশনাল রুল, তো এটা মাথায় রাখবি। অ্যাক্রুয়াল অফ স্যালারি ইনকাম, তোদের বইতে কি বলেছে দেখ, তোদের বইতে বলেছে, মানে বলছে নর্মালি স্যালারিটা কর্মস্থলে অর্জিত বা উদ্ভূত হয় বলে ধরা হয়। ওরা বলছে জেনারেলি স্যালারিটা কর্মস্থলে যেখানে চাকরি করছো সেখানেই আর্ন হয়েছে, স্যালারি যেখানে তুমি চাকরি করছো সেখানেই অর্জিত হয়েছে, ঠিক আছে, বা উদ্ভূত হয়েছে বলে ধরা হয়।
ঠিক আছে, কিন্তু ভারতের চাকরি থেকে বেতন, ভারতবর্ষে তুমি সার্ভিস করলে সেখান থেকে যদি স্যালারি পাও বা রিটায়ার করলে তারপর যদি তুমি রিটায়ারমেন্ট বেনিফিটগুলি মানে পেনশন পাও, আর ভারতের বাইরে পাওয়া গেলেও ঠিক আছে এটা ভারতে উদ্ভূত হয়েছে বলে ধরা হয়, কারণ ভারতেই কাজটা করেছিল, এটাই বলেছে। তো সুতরাং এইটুকু ব্যাপারটা তোকে রিডিং মেনে নিতে হবে।